আসসালামু আলাইকুম। শুরু করছি অন্তর্বাসিনী পর্ব ৭। লিখেছেন নুসরাত সুলতানা সেজুতি। গাড়ি রায়হান পার্ক করে দেবে, রেখে দে বলে কয়েক কদম চলে গেল ধূসর। হঠাৎ পিছু ডাকলো ইকবাল, তেজি কণ্ঠে হাঁক ছুড়ল, এই দাঁড়া। ধূসর তাকায়। ক্ষোভ প্রকাশের অমায়িক মাধ্যম হিসেবে খুব জোরে গাড়ির দরজা আটকায় সে। হনহনে পায়ে এসে মুখোমুখি দাঁড়ায়। ক্ষোভে হড়বড় করে ওঠে, তুই কেমন বন্ধু? হ্যাঁ, এই যে আমি একটা মানুষ, সেই কোন সন্ধ্যাবেলা নিজের আরামের ঘুমটা হারাম করে তোর সঙ্গে কেরানীগঞ্জ গেলাম, সেই আমাকে ফেলে তুই এভাবে চলে যাচ্ছিস ধূসর? একটাবার আমাকে ভেতরে আসতেও বলবি না? ভদ্রতায় এক কাপ চাও তো সাধতে হয়, তুই তাও সাধলি না। ধূসর ভ্রু বাঁকালো, তোকে আবার সাধতে হয় কবে থেকে? ইকবাল চোখ কপালে তুলে বলল, ইউ মিন আমি হুমড়ি খাই তোর বাসায় চা খাওয়ার জন্য? ধূসর খুব ধীরস্থির বলল, আমি তো এসব বলিনি, তোর কথা তুই নিজে বলছিস যখন, তাহলে তুই তাই। ও হা করে তাকালো, পরপর আঙুল তুলে বলল, দেখ ধূসর, নেংটুকালের বন্ধু বলে কিছু, কিন্তু সবসময় আমার মান সম্মান নিয়ে টানাটানি করবি না। ধূসরের তামাটে চেহারায় উদ্বেগ নেই, এবারেও এলো না, বরং মুখের উপর বলল, টানাটানি করার মতো মান সম্মান তোর নেই ইকবাল। যেটা আছে সেটা হলো বাদরের মতো একটা লেজ, তাও অদৃশ্য। যদি দৃশ্যমান হতো আমি অনেক আগেই কেটে ফেলতাম। ইকবাল তপ্তা খেয়ে বলল, আমার লেজ আছে মানে আমি বাদর? পরপরই কাঁদো কাঁদো স্বরে প্রলাপ ধরল, এটা তুই বলতে পারলি ধূসর? কি করিনি তোর জন্য? যখন যা বলছিস সব করেছি। এই তো ভবিষ্যতে যখন তোর বিয়ে হবে, তোর শালীদের সঙ্গে কে নাচবে? আমিই তো। মেহমানদের খাদিম কে দেবে? আমিই তো। তোর শ্বশুর বাড়ির লোকজন যখন গেট ধরে মোটা টাকা চাইবে, এই ইকবালি দামাদামি করে সেই গেট পার করাবো তোকে। এইসব অবদান তুই এভাবে ভুলে যাবি? অতীত ভঙ্গিতে মাথা নাড়ালো ধূসর। এটার সাথে বিতর্কে যাওয়ার থেকে কাকের সঙ্গেও কিছুক্ষণ কাকা করা ভালো। ইকবাল বুকে হাত গুছিয়ে মুখ ঘুরিয়ে রেখেছে, বুঝালো। তীব্র অনুরাগে ফুঁসছে সে, যতক্ষণ না ডাকা হবে কিছুতেই যাবে না। ধূসর বুঝতে পেরে বিরক্ত কণ্ঠে বলল, আমি ক্লান্ত ইকবাল। তারপর জামা কাপড়ের এই অবস্থা, লম্বা শাওয়ার নিতে হবে। এই সময় তোর নাটক দেখার একটু এনার্জি নেই কিন্তু। ও মুখ কালো করে বলল, তুই তো আমি কি করব? তোমার ড্রেনে পড়া ফুলটুসিকে কোলে নিয়ে হিরু সেজে তুমি গায়ে এসব ইচ্ছে করে মাখিয়েছ, এখানে আমার দোষ কি? ধূসর রেগে রেগে বলল, একজন সভাপতি এত মেসি হয় কি করে? সব সময় সেখানে যেখানে বাজে বকতে শুরু করে দিস। কি ঠিক করেছিস? এসব লেম অভ্যাস কোনোদিন ছাড়বি না, এই তো? ইকবাল দুই ভ্রু উঁচিয়ে বলল, ও আচ্ছা তাই, ঠিক আছে। শাহজাহান তো মমতাজের জন্য তাজমহল বানিয়ে দিয়েছিলেন, তুই বরং আমার জন্য একটা বকবক মহল বানিয়ে দিস। আমি তাহলে সেখানে বসে বসে বাজে বকবো। তোর কথা শুনতে হবে না, কেমন? ধূসর চটে চটে বলল, আর একটাও বাড়তি কথা বলবি না, ঢং না করে আয়। ও গাল ফুলিয়ে বলল, যাব না। কেন যাব? ধূসর সূচক শব্দ করলো, হার মেনে বলল, উফ আচ্ছা আয়, চা খেয়ে যা। বেচারার মিথ্যে রাগ গলে গেল মুহূর্তেই। খুশিতে গদগদ হয়ে বলল, ওকে ওকে, এত করে বলছিস যখন খেয়েই যায়, না হলে আবার কষ্ট পাবি। ধূসর কথা বাড়ায় না, তার মাথায় অন্য চিন্তা ঘুরছে। যেখানে খোদ পিওর দখলদারি, তখন দৌড়ানোর কথা বলেছিল না ও? রাস্তার মধ্যে এমনি এমনি দৌড়ে বেড়ানোর মতো বাচ্চা তো সে নয়। তবে ভাবুক ধূসরের পিছু হাঁটছে ইকবাল। বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে টের পেল বুকে উপচে আসা সুনামি। সিক্ত গলা ও আশঙ্কা সুপ্ত হয়ে আসছে। তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল সে, আকাশের দিক চেয়ে মনে মনে বলল, আমি কি সত্যি প্রেমে পড়ে গেলাম মাবুদ? ধূসরের মামাতো বোনের অজুহাতে এই হতচ্ছাড়াটাকে সারা জীবনের মতো আমার শালা করে গলায় ঝোলানোর মতো নিষ্ঠুর কাজটা করতে পারলে তুমি?
হন্তদন্ত ভঙ্গিতে বাইক থামালো সাদিপ। কোনো রকম স্ট্যান্ডে রেখেই দ্রুত পায়ে ঢুকলো বাড়ির ভেতরে। সে সময় দুপুর পেরিয়ে বিকেল গড়ানো ভাব, রোদের ধার কমে এসেছে, অথচ ঘেমে নেই একশেষ ছেলেটা। লাল পাঞ্জাবি বুকের কাছে ভিজে কালো দাগ তুলেছে। সাদিপ হাতের উল্টো পিঠে কপালের ঘাম মুছে নেয়। বসার ঘরে ঢুকতে প্রকাণ্ড এক ঝাঁকি খায় চোখে। ইকবাল পায়ের ওপর পা তুলে টেলিভিশন দেখছে, ছোবায় হাতলে বাইসেপ্ট ছড়ানো, চোখে মুখে কি ফুর্তি। সাদিপের শুভ্র ললাট গুছিয়ে আসে। এখনকার এই চিত্রটার সঙ্গে ফোনে শোনা ইকবালের আওয়াজ কেমন গুলিয়ে যাচ্ছে। ঠায় দাঁড়ানো সাদিপের দিকে হঠাৎ চোখ পড়ল ইকবালের। অমনি আনন্দধ্বনিতে বলল, আরে সাদিপ বাবু, ফাইনালি এসেছো। এত দেরি দেখে আমি তো ভেবেছিলাম আসবেই না। সাদিপের মাথায় কিছু ঢুকছে না, দৃষ্টিতে নড়ে বড়ে কৌতূহল। এগিয়ে এলো, সামনে বসতে বসতে শুধালো, কি কিছু হয়নি ইকবাল ভাই? কাঁধ উঁচাই সে। কি হবে? সাদিপ ফের বলল, কিছুই হয়নি। একবার সিরিয়াস চোখে চাইলো ইকবাল। আরে ভাই, বিয়ে করলে না হয় বাচ্চা কাচ্চা হতো, করিনো যখন, কিছু হওয়ার তো চান্স নেই। আহা, আমি সেসব বলছি না, তবে ভেঙে চুরে না বললে আমার মতো সোজা মানুষ এসব প্যাচালো কথা বুঝবে কি করে? সাদিপ কপালের পাশ চুলকে বলল, আপনি যে তখন ফোনে বলছিলেন কি সব কাণ্ড ঘটে গেছে, আমি এখনই না হলে। ইকবালের মনে পড়েছে, এমন ভঙ্গিতে বলল, ও হ্যাঁ হ্যাঁ, এই এক সেকেন্ড। তুমি সেসব শুনে ভয় পেয়েছো নাকি? আমি কিন্তু ভাই মজা করেছিলাম। তাজ্জব বনে গেল সাদিফ। মজা করেছিলেন কেন? ও মা, কেন আবার? কারণ আছে, আজ তো তোমার ছুটির দিন। তুমি যে বাসায় হাত পা ছড়িয়ে ঘুমাবে সে তো আমি আগেই জানি। এমনি এমনি ডাকলে তো আসতে চাইতে না, অজুহাত দিতে। তাই এমন স্ট্রিক্ট কাজে লাগালাম যাতে একেবারে দৌড়ে আসো। এমনিতেও সারাদিন এত সব ক্লাইম্যাক্স হয়েছে না, তোমাকে না বলা অবধি আমার পেটে একটা খাবারের দানাও হজম হবে না, বুঝলে? দাঁড়াও বলছি, একটু গলা ভিজিয়ে নেই। ইকবাল বোঝালো, সাদিপের প্রতি ভালোবাসার তার প্রবল, এতে খুশিতে আধমরা হওয়ার কথা ছিল ছেলেটার, হলো না, বরং মহাবিরক্তিতে মুখটা তেতো হয়ে উঠল। বসে রইল নাক মুখ গুটিয়ে। প্রথমবার ইকবালের এসব মজা টজায় ভয়াবহ রাগ হচ্ছে সাদিপের। সে তখন গ্লাস তুলে চুমুক দিয়েছে। সাদিপ কটমটে চাউনিতে চেয়ে থাকে, মাথার মধ্যে জ্বলন্ত দাবানল। এই মুহূর্তে একটা কঠিন ইচ্ছে জেগে উঠেছে মনে। ক্ষমতা আর বয়স মাঝখানে বাধা না হলে ওই গ্লাসটা মেরে ইকবালের মুখ এক্ষুনি ভুঁচকে দিতে পারত। কি দরকার ছিল এসব ভুজুং ভাজুং করে তাকে ডেকে আনার? মারিয়ার সঙ্গে সুন্দর সময়টা অকারণে নষ্ট হলো না। এটা আর আসবে কখনো? ইকবাল একটা লম্বা শ্বাস নিয়ে বলল, তাহলে শোনো, হয়েছে কি? সাদিপ চূড়ান্ত অনাগ্রহী। কিছু শোনা তো দূর, কথা বলার ইচ্ছে নেই। বিনয়ী গলায় বাহানা দিল, আমার শরীরটা খারাপ লাগছে ইকবাল ভাই, পরে শুনি। ও ভ্রু কুঁচকে বলল, আরে শরীর খারাপ হলে কি হবে? শরীর দিয়ে তো আর শুনবে না, শুনবে কান দিয়ে। তুমি জাস্ট বসে থাকো, আমি বলছি। সাদিপের ধৈর্য বাঁধ ভাঙল এবং মুখ ফসকে বলে ফেলল, আপনার জন্য আমার আজ একটা বিরাট ক্ষতি হয়ে গেল ইকবাল ভাই। সেই ক্ষতির এফেক্ট এমন কড়াভাবে গায়ে পড়েছে, আপনি যাই বলবেন আমার কানেও কিছু ঢুকবে না। ইকবাল আকাশ থেকে পড়ল। আমি আবার কি করলাম? ফোঁস করে দম ছাড়ল সাদিপ। সতর্কভাবে আশপাশ দেখে নিচু কণ্ঠে বলল, আমি এতক্ষণ মারিয়ার সঙ্গে ছিলাম। ও আমার সঙ্গে ঘুরতে চাইছিল, কিন্তু আপনার ফোন পেয়ে আমি ওকে মাঝপথে রেখে ছুটে এসেছি। অথচ কি শুনলাম এসে? আপনি নিছক মজা করে আমাকে ডেকেছেন। এটা কি হলো বলুন তো? সহসা জিভ কাটল সে। এই রে, সরি ভাই, আমি একদম বুঝতে পারিনি। কিন্তু এখানে আমারও 100% দোষ, তোমারও 100% দোষ। তুমি দিতে পারো না। আমি কিন্তু প্রথমেই তোমাকে জিজ্ঞেস করেছিলাম তুমি কোথায়। তখন মিথ্যে না বললে, যদি সত্যি বলতে, আমি নিশ্চয়ই তোমাকে ডাকতে যেতাম না। সাদিফ দমে গেল। ভেবে দেখল যুক্তি ঠিকঠাক। সে তো বাসায় ঘুমাচ্ছে বলেছিল। অন্তত ইকবালের কাছে সত্যিটা বললে সমস্যা ছিল না। ও ছাড়া ওই মনের কথাগুলো ব্রহ্মাকারে একমাত্র তিনিই জানেন। কিন্তু কিভাবে যে জেনে গেলেন, বিষয়টা আজও জলজ্যান্ত প্রহেলিকা। আসলে ইকবাল ভাই মানুষটাই হলেন ধাঁধার মতো। দেখতে সহজ সরল, কথায় কথায় হাসবেন, মজা করবেন, মন থেকে সিরিয়াস কখনো
হয়েছেন কিনা কে জানে, কিন্তু ওই যে ধূসর ভাইয়ের বন্ধু না, তারপরেও রগে রগে বুদ্ধি। আসলে সে লোক রাজনীতির মাঠে কাউকে বোকা ভেবে বসে। সেই দুনিয়ায় সবচেয়ে বলদ। ইকবালের উপর থেকে ক্ষোভটা ঝেড়ে ফেলল সাদিব। যা ঘটেছে সব নিজেরই বেশি বোঝার ফল। অন্য কাউকে দোষারোপ করলে লাভ কি? মাথা ঠান্ডা করে বলল, বলুন ভাই কি হয়েছে? হ্যাঁ শোনো তাহলে, আমি আর ধূসর কেরানীগঞ্জ থেকে ফিরছিলাম। তারপর দুপুরের সবটুকু ঘটনার হুবহু বর্ণনা দিল ইকবাল। পিউকে কোলে তোলার কথা শুনেই বিরস সাদিব তথস্থ হয়ে তাকালো। ভীষণ বিষণ্ণয়ে চোখ বড় বড় করে বলল, কি বলছেন ভাই, এত দূর? তবে আর বলছি কি ভাইয়া, শুনেই ভিমরি কাচ্ছ? আমি তো লাইভ দেখেছি, আবার তোমার আশায় এতক্ষণ পেটে চেপে বসেও ছিলাম। অবস্থাটা ভেবেছ একবার? প্রিয় ভাবির কি অবস্থা, এখন ভালো আছে? হ্যাঁ পৌঁছে দিয়ে এলাম তো। দাঁড়াও, আমি তো তখন ভিডিও করেছিলাম, দেখাচ্ছি তোমাকে। ইকবাল ফোন বের করে সাদিপের দিক ঝুঁকে বসলো একটু। ভিডিও বাড়িয়ে বলল, এই দেখো। সাদিপ হাতে তুলে নেয়। আচমকা কেউ একটা সাদা কাপ ওর দিক মুখের সামনে দিয়ে বলল, আপনার চা। চেনা রিনরিনে কণ্ঠ শুনে চকিতে চাইল ইকবাল। পুষ্প দাঁড়িয়ে, সবুজ জামা পরা, অসাধারণ মনোহর আনন্দ তার উপর সজাগ হয়ে আছে। দুটো খুশি খুশি চোখ, আহা বুক জুড়িয়ে দিতে আর কি চাই। ইকবালের বাঁকা শির দ্বারা সহসা শটান হয়ে যায়। পাক্কা 3 দিন পর মেয়েটাকে দেখছে সে, অথচ মনে হচ্ছে 3 মিনিটও হয়নি, হওয়ার কথাও নয়। এই 3 দিনের প্রতিটা মুহূর্ত তার মাথার মধ্যে ঘুরঘুর করেছে। মনের আনাচে কানাচে দুরন্ত পায়ে ছুটে বেরিয়েছে। কি সাংঘাতিক লেভেলের জ্বালিয়ে মেরেছে সে ছাড়া কেউ জানে? পুষ্পর দিক চেয়ে চেয়ে এই পিরিচ ধরল ইকবাল। টের পাচ্ছে গোটা শরীর দুলছে তার। প্রচণ্ড বাতাসে একটা সুর 4 গাছের মতন হেলে দুলে পড়েছে। ওই যে তখনকার সুনামিটা, ওটাই চট করে ফিরে এসেছে আবার। সে জিভে ঠোঁট চাটল, কাপে চুমুক দিল মাথা নামিয়ে। ভাবমূর্তি ভীষণ নার্ভাসে জুবুথুবু, অথচ চা মুখে দিতেই বিকৃত করে ফেলার চেহারা। পুষ্প তখনই চটচিত্রে বলল, কেমন হয়েছে? আপনার জন্য আমি নিজের হাতে বানিয়ে এনেছি। ইকবাল ফু দিয়ে চা ফেলার জন্যে ঠোঁট গোল করেছিল কেবল। ও বানিয়েছে শুনতেই থমকে গেল। তৎক্ষণাৎ নিজেকে স্বাভাবিক করে টুক করে গিলে ফেলল সেটা। গলবিল নুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, তবুও টেনে হিচড়ে হেসে বলল, দারুণ, থ্যাঙ্কস ফর দ্য নাইস টি। কিছু বোঝা গেল, কিছু বোঝা যায়নি। চিমসে কণ্ঠে অস্পষ্ট প্রশংসা শুনে ঠোঁট চেপে হাসল পুষ্প। পর মুহূর্তে বুক ফুলিয়ে নিশ্চন্ত্রে শ্বাস টানল। ও ইচ্ছে করে ইকবালের চায়ে লবণ মিশিয়ে দিয়েছে। ছোট কাপের চায়ে গুনে গুনে 4 চামচ লবণ, তারও সামান্য একটা পরীক্ষা নেওয়ার আশায়। এ চাকেও যদি ইকবাল হাসি মুখে মেনে নেয়, তবেই সে গ্রিন সিগন্যাল ধরে নেবে, সাথে বুঝে নেবে এই মানুষটাই ওর জন্য সর্বাধিক পারফেক্ট। ইকবাল বাধ্য হয়ে বরাবরের চুমুক দিতে গেল। তড়িৎ কাপটা টেনে নিল পুষ্প, বলল, থাক, এত মিষ্টি চা আপনাকে খেতে হবে না। বেশি মিষ্টি খেলে ডায়াবেটিসের ঝুঁকি থাকে। বোকা বোকা চোখে চাইল সে। ঘটে কিছু না ঢুকলেও শান্তি পেয়েছে মনে মনে। যাক, এমন নোনতা চা আর খেতে হবে না তাহলে। কিন্তু এত নুন কেন? মিষ্টি মুখের মেয়েটাকে চিনি ভেবে ভুলে দিয়ে ফেলেছে। পুষ্প ফিরে যাওয়ার সময় হঠাৎ নজর পড়ল সাদিফের উপর। ছেলেটা বিকট আখিতে ভিডিও দেখছে। কি দুর্দান্ত মনোনিবেশ! এতক্ষণ যে সম্মুখে দুজন মানবিক কথাবার্তা বলল, সেসবে বিন্দুমাত্র খেয়াল নেই। মেয়েটা সরুলোচনে তাকে আপাদমস্তক দেখে নেয়। মারিয়ার দেওয়া সব কটা বিশ্লেষণ মিলঝিল করে প্রশ্ন ছুড়ল, তাহলে আপনি সাদিফ হাসান? গুরুগম্ভীর, আচমকা মেয়েলি গুরুগম্ভীর কণ্ঠে নিজের নাম শুনে ভরকে চাইল সাদিফ।
তার ওপর অমন গোয়েন্দা দৃষ্টি দেখে ঘাবড়ে গেল। হুড়মুড়ে ভঙ্গিতে দাঁড়িয়ে বলল, জি। পুষ্প কপাল কুঁচকায়, আরে নাম জিজ্ঞেস করলাম। দাঁড়িয়ে গেলেন কেন? বসুন। ধপ করে বসে পড়ল সাদিপ। তোপে সুপায় কুষাণ নড়ে যায়। পুষ্প ইচ্ছেপূর্বক কণ্ঠ ভার করে বলল, কত দূর পড়াশোনা করেছেন? সাদিপ অপব্যস্ত। ধূসর ভাইয়ের বোন হঠাৎ তার ইন্টারভিউ নিচ্ছে কেন? নার্ভাসনেসে দাঁড়িয়ে গেল ফের। জি মানে গ্র্যাজুয়েশন করলাম। ইকবাল বলল, কথাটা তো বসেও বলা যায় সাদিপ বাবু। ব্যাক সাইডে কি ফুচকা টুচকা পড়েছে? বারবার খাম্বার মতো এমন দাঁড়িয়ে যাচ্ছে যে। পুষ্প রেগে বলল, উনি দাঁড়িয়ে গেলে আপনার কি? আপনার ইচ্ছে করলে আপনিও দাঁড়ান। সে নিষ্পাপ চোখে চাইল। তেমনি অভূত তারও কণ্ঠ। আমি দাঁড়িয়ে থাকলে তোমার ভালো লাগবে? বলার ধরনে থতমত খেল মেয়েটা। আমতা আমতা করে বলে, না না, তা কেন? লম্বা মানুষ দাঁড়িয়ে থাকলে কাকতাড়ুয়ার মতন লাগে। ঘরের ভেতরে কাকতাড়ুয়া দিয়ে আমি কি করব? কেমন পালাই পালাই ভাব করে কাপটা তুলতেই চলে গেল পুষ্প। ইকবাল সেদিক চেয়ে ঠোঁট কামড়ে হাসল, ঝরঝরে ফুরফুরে হাসি। সামনে ফিরতেই দেখল এক ভ্রু উঁচু করে তাকিয়ে আছে সাদিপ। কণ্ঠে সন্দেহ। কি ইকবাল ভাই? মনে হচ্ছে ডাল মে কুচ কালা হে। ইকবাল মিথ্যে বলল না, অমায়িক হেসে জানালো, প্রেমে পড়েছি ভাইয়া। এক দেখাতেই কেমন চিলের মতো ছো মেরে মনটা নিয়ে গেল। সাদিপ হতাশ চোখে চাইল। অবশেষে প্রেমের নাম নিয়ে কাম তামান করতে আপনিও লেগে পড়লেন ভাই। ইকবালও সমান আশাহত। কোত্থেকে যে কি ঘটে গেল। তারপর আবার পুষ্পের গমন পথে তাকালো ঘুরে। ফিসফিসিয়ে গান ধরল। বেকরার করকে হামে ইউ না চাহিয়ে, আপকো হামারি কসম লট আইয়ে। পিউ অন্যমনস্ক টেবিলের সাথে কোনোই ঠেস দিয়ে গালে। চোখের সামনে কাঠের জানালার কাপটা দুটো খোলা। মোজাইকের মেঝেতে হৈ হৈ করা আলোর সঙ্গে গন্ধভরের জোয়ার। সম্মুখে মেলে রাখা মোটা বইয়ের পাতা উড়ছে হাওয়ায়, অথচ ওর গুপ্ত মনোযোগ সুপ্তভাবে ভিন্ন কোথাও লেপ্টে। অদূরে একটি রঙিন বাড়ির পিলার দেখা যাচ্ছে। বড় দপ্তর নিয়ে উঁচিয়ে আছে শির। গাছগাছালির ফাঁক গলে উকি দিচ্ছে বাড়ির ছাদ। নৈতিক ব্যাপারে আহামরি কিছু নেই, অথচ পিউয়ের নিবিষ্ট ধ্যান চিন্তার সুবিশাল স্যাপরে। আহামরি কিছু নেই, অথচ পিউয়ের নিবিষ্ট ধ্যান চিন্তার সুবিশাল জগতে একাগ্রহ ভ্রমণ। কোথাও শক্তপোক্ত পুরুষের মস্তিষ্ক বরাবর শুধু দুপুরের কথা ভাবছে। দৃশ্যগুলো ছবির মতন হানা দিচ্ছে মানসপটে এসে। ধূসরের কুয়োর মতন অগাধ চাউনি, মসৃণ হাতটাকে আঁকড়ে ধরা। আর তারপর পিউ পরেরটুকু ভেবেই নড়েচড়ে উঠে। ফর্সা গালে লাজের তুফান, সরু নাক লালচে। 18 বছরের এই অবধি কত ছেলের প্রেমের প্রস্তাব পেয়েছে, মুখের উপর চোখ বুজে প্রত্যাখ্যানও করেছে তাদের। প্রেম ভালোবাসেনি এই ভাবনার মতন মন কখনো হয়নি। তবে হুট করে সবটা এমন অগোছালো হলো কিভাবে? জীবনে এই প্রথম কোনো পুরুষের এরূপ সান্নিধ্য পেয়েছে বলে চওড়া বুকের খুব কাছে মিশে থেকেছে দ্বিধায়। আজকে যতক্ষণ সে ধূসরের কোলে ছিল, প্রতিটা সেকেন্ডে টের পেয়েছে মানুষটার বক্ষ স্পন্দনে টিপ টিপ শব্দ। যেন মাটির তলার ভূমিকম্প উঠে এসেছিল হৃদয়ে। পিউ মাথা নামিয়ে হাসল। দুধারের কপোল বিগড়ায় ফুলে ফেঁপে উঠে। অন্তঃপুরে উত্তল তরঙ্গ অন্তঃপারে আছড়ে পড়ার মতো লাগাম ছাড়া তাণ্ডব। হঠাৎ চোখে অন্তঃপারে উত্তাল তরঙ্গ আছড়ে পড়ার কেমন লাগাম ছাড়া তাণ্ডব। হঠাৎ চোখের সামনে ভেসে উঠল কিছু সৌম্য সুরসাল অতীত। মনে পড়ল ধূসরের সঙ্গে তার প্রথম সাক্ষাতের সেই দিন, সেই অপ্রত্যাশিত সময়। সেদিন সকাল থেকে রৌদ্রভেলায় ভেসে বেড়াচ্ছিল নৈসর্গে আচমকা ঝুম বৃষ্টি। আকাশের বুক ছিঁড়ে তেড়ে আসা ঘন ঘন বর্ষার ফোঁটায় চোখ মেলে তাকানোও যায় না। বৃষ্টি দেখে পিউ দৌড়ে ঘর থেকে বের হলো। পেছন থেকে মিনা বেগম হাজারবার চেঁচালেন, পিউ খবরদার ভিজবি না, জ্বর হলে কিন্তু রাস্তায় রেখে আসবো। মেয়েটা শুনলে তো সে এক ছুটে এসে উঠানে থামে। হাত খোঁপা করা লম্বা চুল ছড়িয়ে পড়ে কোমর। দু হাত পাখির মতন মেলে আকাশের দিকে চাইল পিউ।
নেত্রপল্লব বুঝে এলো উদ্বেল শ্রাবণী নৃত্যের তোপে মেঘ ভাঙা সুপের নীরে নির্বিশেষে ভিজিয়ে যায় মেয়েলি দেহের লতানো বাগ। কিছু সময় কাটলো, তারপর আচমকা মনে হলো পাশে কেউ দাঁড়িয়েছে। সে শীতল বাতারণে কারো তপ্ত প্রশ্বাস তাকে ছুঁয়ে ছুঁয়ে মিলিয়ে যাচ্ছে কোথাও। চট করে চোখ খুলল পিউ, চমকে উঠল তারপর কাক ভেজা লম্বা চওড়া শ্যামবর্ণ এক পুরুষ ভীষণ কাছে দাঁড়িয়ে, নিগাত গভীর দ্রুত দৃষ্টিতে চকচকে ধার মেশানো। তারা শুধু মুখমণ্ডলে থেমে নেই, সেকেন্ডে আবর্ত হয়ে এলো ওর পা থেকে মাথা অবধি। হঠাৎ এত কাছে কোনো অজ্ঞাত পুরুষকে দেখে আঁতকে উঠল মেয়েটা। ত্রাসে পিছিয়ে যেতে চাইলে উঠানের সবুজ শ্যাওলায় পিছলে পড়ে যেতে ধরল। রকেট বেগে মানুষটি হাতের কনুই টেনে নেয়। ভড়কে যায় পিউ। লোকটা ওকে সোজা করতে দাঁড় করালেন। পুরুষালী পাতলা ঠোঁট নেড়েচেড়ে বললেন, আচার খাওয়ার অভ্যাস এখনো যায়নি তাহলে? পিউ বিষমবহ প্রশ্ন সমেত চেয়ে তাকে ড্যাপড্যাপে চোখে। কিন্তু সে মানুষ কোনোরকম কৈফিয়তের অপেক্ষায় রইল না। পাশ কাটিয়ে লম্বা পায়ে চলে গেলেন ভেতরে। অতটা সময় তাজ্জব বনে চেয়ে থাকলো মেয়েটা। মুখখানা ভীষণ চেনা চেনা লাগছে, কারো সঙ্গে যেন চমৎকার মিল। কিন্তু কার? হুঁশে এলো লোকটি ওদের বাড়িতে ঢুকেছেন। কদমের এমন সাবলীল গতি যেন নিজেদেরই বাড়ি। আরে সচেতন পিউ অমনি পিছু পিছু ছোটে, সজোরে আরেকটা ধাক্কা খায় চৌকাঠে এসে। ভদ্রলোক জবাকে সালাম করছেন, মিনাকে জড়িয়ে ধরছেন। সবার কি আহ্লাদে আধখানা ভাব। পিউ হতবিহ্বল নিস্তব্ধ, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। সে গুটি গুটি পায়ে এগিয়ে আসে, চোখে মুখে কৌতূহলের বন্যা। লোকটি সোফায় বসলেন। এর মাঝে একটা বারও ওর দিকে দেখেনি। জবা গেলেন তোয়ালে আনতে, মিনা ছুটলেন নাস্তা বানাতে। মায়েদের এত ব্যস্ততা দেখে আরও গুলিয়ে গেল পিউ। ব্যস্ত গিয়ে রান্নাঘরে দাঁড়ালো। ওটা কে আম্মু? মিনে চোখ বাঁকিয়ে বললেন, ওটা আবার কেমন ভাষা? ও তোর কত বড় জানিস? আচ্ছা, কে উনি? কে আবার? ধূসর? তোর মেজো চাচার ছেলে। কেন চিনতে পারিসনি? অবশ্যই। সেই কোন বছর দেখেছিলি মনে থাকার কথাও নয়। বলতে বলতে তার চোখ মুখ উজ্জ্বল হয়ে আসে। পিউ অবাক হয়ে বলল, মেজো চাচ্চুর ছেলে? এই জন্যই তো চেনা চেনা লেগেছে। লোকটার সঙ্গে মেজো চাচ্চুর আদল কিছুটা মিলে যায়। শুধু চাচ্চু ফর্সা, তিনি শ্যামলা আর স্বাস্থ্যবান। কিন্তু এই দেখাতেই হুট করে চিনে ফেলার কথা নয়। তার সাথে দেখা সাক্ষাতের সময়কাল বড়ই সংকীর্ণ পিউয়ের। একে তো বাবার নিষেধ পেরিয়ে শৌখিনীর গেটও সে মাড়ায়নি কখনো। যতটুকু দেখেছে বাইরে থেকে, অন্দরমহলের নকশাটাও জানে না। রইল বাকি ধূসরের দেখা। সে কলেজ লাইফে বোর্ডিংয়ে থাকতো, এরপর দুর্দান্ত রেজাল্ট নিয়ে চান্স পেয়েছে টাবিতে। হলে থাকতো সেখানেও। ছুটির সময়ে যখন আসা যাওয়া করতো, সে সময়ে কখনো পিওর মুখোমুখি হয়নি, অথবা হলেও ওর মনে নেই। কিন্তু এর আগে তিনি দেখেছেন ওকে। না হলে আছাড়ের কথা বললেন কেন? মিনার মুখটা হাসি খুশি। তুষ্ট কণ্ঠে আওড়ালেন, ও অনেক ব্রিলিয়ান্ট ছাত্র। রাজনীতি করেও টপ সিজিপিএ নিয়ে পাশ করেছে, তাই মিষ্টি দিয়ে দোয়া চাইতে এলো। পিউ আর কিছু জানার আগ্রহ পেল না। রাজনীতি শুনতেই ত্যক্ত বিরক্তিতে মনটা বিষিয়ে আসে। আমজাদ বলেছেন, দুনিয়ার সবচাইতে বাজে কাজ এই রাজনীতি। পেশা খারাপ, যে করে সেও খারাপ। অনীহ কণ্ঠে বলল, মিষ্টি রেগেছ কেন? ফেরত দিয়ে দাও। আব্বু জানলে কি হবে? তোর আব্বু জানবে কিভাবে? কেন আমি বলবো? মিনা হতবাক হয়ে বললেন, তুই বলে দিবি? ছেলেটা ভালোবেসে এসেছে, আর এমন কি করবি? ও আশায় আমার কত আনন্দ হচ্ছে তুই জানিস। তোকে পাওয়ার আগে ওকে পেলে বড় করেছি আমি। 8 বছর নিজের কাছে কাছে রেখেছি। তোর বাপের জন্য সব শেষ। কণ্ঠ ভিজে এলো মায়ের। মায়ের ছলছল নেত্র দেখেই দমে গেল পিউ। আচ্ছা বাবা, বলবো না। তুমি তাড়াতাড়ি ওনাকে খাইয়ে দাইয়ে বিদায় দাও। আব্বু এলে কিন্তু নিজেই বিপদে পড়বে। মিনা বলতে চাইলেন কিছু, ও না শুনে বেরিয়ে গেল। সিঁড়ির প্রথম ধাপে পা রাখার সময় মনে হলো কেউ তাকিয়ে আছে। ধ্যানমন্দ ক্ষুরধার চাহনি চকিতে পেছনে ঘুরল পিউ। কই, কেউ না তো।
ওই লোকটা নিজের মতো ব্যস্ত, বৃষ্টিতে ভেজা চুল তোয়ালে দিয়ে মুছছেন। বাহু আঁকড়ে রাদিফ বসেছে। কত শত গল্প তার। পিউ আর থামল না, চটপটে পায়ে ঘরে রওনা হলো। যদি আরেকবার ঘুরে চাইতে হয়তো সম্মুখীন হতো একজোড়া পিপাসু লোচনের। বুঝে ফেলতো তার কত নিপুণ ভঙ্গিতে দেখছে ওকে, সুগভীর প্রণিধানে মেপে নিচ্ছে নরম পায়ের প্রতিটি কদম। কৌশলীকে নিজের হৃৎপিণ্ডের কোন প্রকটে রাখলে মানাবে হয়তো সেসবের যৎসামান্য উদ্বেগ। এরপর অনেকবার তারা সামনাসামনি হয়েছে, কিন্তু কথা হয়নি, কাছে যাওয়া হয়নি, যেমনটা আজকে হলো। সেই জন্যই কি এই লহমায় পিউয়ের সব গোলমাল হয়ে গিয়েছে? ঘরের বাইরে থেকে দুজন মানুষের ফিসফিসে কণ্ঠ ভেসে আসছে, প্রতিটি বাক্যে ব্যস্ততা, সতর্কতা। পিউটের ধ্যান ছুটে যায়। কান সজা করতেই বুঝল প্রথমবার তার মায়ের স্বর। বুঝতেই পেরেছিস তো বাবা? পেছন থেকে যাবি, কেউ যেন না দেখে। আচ্ছা। পিউ কৌতূহলে পর্দা সরিয়ে উকি দিল। রাদিফ হাতে টিফিন বাক্স নিয়ে দাঁড়িয়ে, বড় মায়ের প্রতিটা কথায় ঘাড়টায় একবার ডানে একবার বামে হেলে পড়েছে। হঠাৎ মেয়েকে দেখতেই থেমে গেলেন তিনি। ঝট করে রাদিফকে আড়াল করে সামনে এসে দাঁড়ালেন, চেহারায় ঘাবড়ে যাওয়ার চিহ্ন, অথচ ধমকে সুরে বললেন, কি ব্যাপার? পড়া রেখে উঠে এলি কেন? পিউ ঘর ছেড়ে বাইরে এলো, চোখ সরু করে বলল, আবারও বাড়িতে খাবার পাঠাচ্ছ? ধরা পড়তেই মুখখানা চুপসে গেল তার। আমতা আমতা করে বললেন, কই না তো, তোকে কে বলেছে? সব শুনেছি। আব্বু উঠানে বলে বাড়ির পেছন থেকে যেতে বললে। মিনা বাকরুদ্ধ বিফল নেত্রে চাইলেন, তার মতো সোজা মানুষের পেটে এমন গোয়েন্দা জন্মালো কি করে? পেছনে চোরের মতো দাঁড়ানো রাদিফ সমান আতঙ্কিত। বড় চাচ্চু যে রাগী, ও বাড়ি গিয়েছে শুনলে একটা কড়া ধমক দেবেন, আর সেও গল গল করে প্যান্টে হিসু ছেড়ে দেবে। কিন্তু বড় মায়ের কথাও তো ফেলা যায় না। আবার ধূসর ভাইদের বাড়িটা সিনেমাদের মতো সুন্দর, গেলেও আসতে ইচ্ছে করে না। সব মিলিয়ে এই বয়সে খুব ঝামেলায় পড়ে গেছে বেচারা। মিনা মুখটা কালো করে বললেন, একটু গরুর মাংস রেঁধেছি, রুবা আমার হাতের মাংসটা অনেক পছন্দ করে, ওকে রেখে খাই কি করে বল? তাই ভাবলাম। পিউ কিছু বলছে না। পরিবর্তিত কণ্ঠ, মুখাবয় দেখে চিন্তায় ডুবুডুবু দশা হলো তার। মেয়েটা বাপের এত ভক্ত, একবার তো তরকারি দেওয়ার সময় সত্যিই বলে দিয়েছিল। সে নিয়ে আমজাদের কি রাগারাগি, খুব কড়া করে তাকে মানা করেছেন। আফতাবের ঘরে খাবার তো দূর, তার পরিবারের মানুষও যাবে না। যে ভাই স্বেচ্ছায় একদিন সম্পর্ক ছিন্ন করে ঘর ছেড়েছে, তার সঙ্গে এত আদিক্ষেতা কিসের? মিনার আদর সংকীর্ণ, ক্রমে তা সংকুচিত হচ্ছে। ওদিকে গাছুমাচু রাদিফ কি করবে দ্বিধায় আছে। সে কি দৌড়ে চলে যাবে, বাটি নিয়ে দাঁড়িয়ে থাকবে? বড় চাচ্চু রাগ করে ওকে বাড়ি থেকে বের করে দিলে খারাপ হতো না। সুযোগটা কাজে লাগিয়ে ও ধূসর ভাইদের বাড়িতে গিয়ে থাকতো। এখানে প্রতি সেকেন্ডে মায়ের ধমক, বাবার শাসন, এসব কি আর ভালো লাগে? আচমকা হেসে ফেলল পিউ। মুখগহ্বর হতে চকচকে দন্তকুটি বেরিয়ে এলো। এত চিন্তা করতে হবে না আম্মু, আব্বুকে আমি বলবো না কিছু। ভদ্রমহিলা চূড়ান্ত বিস্মিত হলেন মেয়ের হাসি দেখে। পিউ রাদিফকে বলল, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা, আব্বু ঢুকে গেলে তো আর যেতে পারবি না। রাদিফও অবাক হয়েছে, কিন্তু অনুমতি পেয়ে আর এক মুহূর্তও থামল না। রকেটের গতিতে চলে গেল দৌড়ে। মিনা মেয়ের কাছে এসে দাঁড়ালেন, কণ্ঠে অবিশ্বাস্য, তুই কি সত্যি বলবি না? বললাম তো বলবো না। এতক্ষণে ঠোঁট ছড়িয়ে হাসলেন তিনি। হাঁপ ছেড়ে বললেন, যাক, তা হঠাৎ এত ভালো হয়ে গেলি কি করে? পিউ প্রথমে ভ্রু গোছালো, পর মুহূর্তেই আনমনা হলো। ও কি একদিনে আসলেই ভালো হয়ে গেছে? একটু চুপ থেমে বলল, না, আসলে দুপুরে এত বড় বিপদে পড়লাম, উনি সাহায্য করলেন, তাই আর কি। মিনা স্বভাবসুলভ খ্যাঁক করে উঠলেন, উনি কি ভাইয়া বলতে পারিস না? বড়দের সম্মান দিলে কি জাত যায়? তখনই কিচেন থেকে হাত ছুড়লেন জবা। ও ভাত হয়ে গেছে, একটু মার গেলে দাও, এত বড় হাঁড়ি তো নামাতে গেলে হাত কাঁপছে। আসছি। ব্যস্ত চলে গেলেন তিনি, কিন্তু দাঁড়িয়ে রইল পিউ। আচমকা তার মনটাকে এক বিরল রোগ চেপে ধরল এসে। আচ্ছা, ধূসরের পাশে ভাই ডাকটা কেমন লাগবে শুনতে?
বাড়ির সবচেয়ে বড় বারান্দাটি বসার ঘরের সাথে লাগানো। এখান থেকে রাজচৌকি ও সদর গেট সুস্পষ্ট দেখা যায়। সেখানে দাঁড়িয়ে সিগারেট টানছে ইকবাল। বারান্দার গ্রিল দিয়ে ফুরফুর করে ধোঁয়া ছাড়ছে বাতাসে। পাশের সাদিফ ছেলেটার চেহারায় অবস্থা ভালো না। মারিয়াকে রেখে আসার দুঃখে মন মেজাজ এখনো কাহিল। ইকবাল অনেকক্ষণ ধরে দেখছে তাকে। মনমরা ছেলেটার জন্য আক্ষেপ ওর কোনো কালেই কম ছিল না। আজকেও আরেকবার হলো। কাঁধে হাত রাখতে একটু নড়ে উঠল সাদিফ। সে বিজ্ঞের ন্যায় বলল, শোনো ভাইয়া, যা হয়েছে হয়ে গেছে। এখন এসব বিরহ পালন করে লাভ কি? এর চাইতে একটা সিগারেট খাও, বাংলায় যাকে বলে বিড়ি। আকাশের দিক চেয়ে শুরু করে টান বসালেই দেখবে সব চাইতে সুখ দুনিয়াতে হয় না। সাদিপ অহিত কণ্ঠে বলল, আমি সিগারেট খাই না। জিভ কাটল। ওপস সরি, তুমি তো তোমার বসের মতো গুড বয়। গুড বয়রা বিড়ি টিড়ি খায় না, খাওয়া দেখে। বাইরে থেকে পুষ্পের আওয়াজ এলো তখন। রুবাইদার কোনো প্রশ্নের উত্তর দিতে দিতে এদিকে আসছে। মুহূর্তে তটস্থ হলো ইকবাল। ফুটফাট পোড়া সিগারেট ছুঁড়ে ফেললো নিচে। পকেটে সবসময় লাইটার সাইজের এক ছোট পারফিউম থাকে ওর। তড়িঘড়ি করে বের করে গায়ে গলায় লাগায়। ফুসফুস করে চারপাশে দেখলো। গোটা ব্যাপারখানা কেবল হতবস্ত নেত্রে দেখে গেল ইকবাল, দেখে গেল সাদিফ। পুষ্প সবে গোসল সেরেছে, ভেজা তোয়ালে মেলে দিতে এসেছে এখানে। মারিয়ার রুমেও বারান্দা নেই, কিন্তু এখানে আসা ইচ্ছাকৃত তার। ওই যে ইকবাল আছে তাই। ওকে দেখতেই যে সে ছলে পিঠ টান টান করে দাঁড়ায়। স্তদেপ্ত প্রিয় রমণী প্রতিটি পুরুষের বুক কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ইকবালেরও তাই হলো। বুক কাঁদলো, গলা শুকালো, মনে মনে শতবার বলল, আহা কি রূপ, রূপের কি সিক্ততা। পুষ্প চুপচাপ গিয়ে গ্রিলের সাথে তোয়ালে মেলে দেয়। পুরোটা সময় হাঁ করে তাকিয়ে থাকে ইকবাল। তার অবস্থা দেখে দীর্ঘশ্বাস ফেলল রাদীপ। ভাই যে রাতারাতি গলা অবধি ডুবে গিয়েছে কোনো সন্দেহ নেই। পুষ্প কাজ সেরে প্রস্থান নিতে এতক্ষণে বুকে হাত চেপে রুদ্রশ্বাস ফেলল ইকবাল। হাসল, মাথা চুলকে গান ধরল, रूप तेरा मस्ताना, प्यार मेरा है दीवाना, ভুল कहीं हमसे ना हो जाए। কি ব্যাপার, আপনি এরকম অশ্লীল গান গাইলেন কেন? হঠাৎ তেরে আসা প্রশ্নে থমকে যায় সুর। চমকে একাকার হয়ে পাশ ফিরল ছেলেটা। চিবুক শক্ত করে দাঁড়িয়ে আছে পুষ্প। কি মুসিবত, মেয়েটা যায়নি এখনো। সে সংকুচিত নেত্রে সাদিপের দিকে চাইল। অমনি 2 হাত তুলে মাথা নাড়ল সাদিপ। বুঝালো, এসবে আমি নেই, নিজের ঠেলা নিজে সামলাও। ইকবাল ঢোক গিলে বলল, ইয়ে না মানে, আমি তো এমনি গিয়েছি। পুষ্পের স্বর নিরেট, মিথ্যা বলবেন না। আমার বয়স কত জানেন? কোনো ছেলে কোন ইঙ্গিতে কি গান গায় এই বয়সে এসেও বুঝবো না? ইকবালের চক্ষু ঘোলা হয়ে আসছে, চোখ স্তব্ধ জরুরি। জিভে ঠোঁট ভিজিয়ে বলতে গেল, আসলে হয়েছে কি? পুষ্প শুনল না পুরোটা। মাঝপথে কড়া কণ্ঠে বলল, ধূসর ভাই জানে আপনি এরকম? আপনি যে আমাকে দেখে এমন একটা গান গাইলেন, আমি এক্ষুনি গিয়ে বলছি। ইকবালের চোয়াল ঝুলে পড়ল। উদ্বেগ নিয়ে কিছু বলার আগে পা বাড়ালো পুষ্প। আতঙ্কে দুরু দুরু করা বক্ষ আর চিমসানো চেহারা নিয়ে ঝটপট করলো বেচারা। সর্বনাশ, ধূসরের কানে গেলে আর রক্ষে থাকবে না। কিন্তু পুষ্প দৌড় অব্দি গিয়ে ফিরে এলো আবার। ডাকলো, শুনুন। ইকবাল ভীত চোখে তাকায়। ও বুকের সাথে হাত ভাঁজ করে বলল, ভাবলাম এক্ষুনি ভাইকে বলা ঠিক হবে না। যেদিন কষ্ট করে স্টেশন থেকে নিয়ে এলেন, ব্যাগ টেনে বাড়ি অবধি পৌঁছে দিলেন বলে এবারের মতো ছেড়ে দিচ্ছি, এরপরে গাইলে কিন্তু। সে এতেই মাথা ঝাঁকিয়ে বলল, না না না, গান গাওয়া তো দূর, গান বলতে যে পৃথিবীতে একটা বস্তু আছে আমি সেটাই ভুলে যাব। পুষ্পের হাসি পেল। ইকবালের নাকাল দশায় পেট ফুঁড়ে হাস্যবান বাইরে আসতে চাইছে। খুব কষ্টে চেপে গম্ভীর স্বরে বলল, ঠিক আছে, মনে থাকে যেন। তারপর ঘুরে হাঁটা ধরল সে। ওপাশ ফিরতে হাসল মিটমিট। ইকবাল জানে পানি ফিরে এসেছে। গাল ফুলিয়ে শ্বাস ফেলে বলল, বাপরে, আর একটু হলে আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। কি ভয়ানক মেয়ে রে বাবা, একে মাইলাভ বানাতে তো খবর হয়ে যাবে।
সাদিপ নিরুৎসাহিত বলল, ভাই উনি ভাইকে কিছু বলতেন না, শুধু শুধু ভয় দেখালেন আপনাকে। ও সচেতন চোখে চায়। হ্যাঁ, কি বলছো? তুমি কি করে বুঝলে? কত বছর হয়েছে প্রেমে পড়েছি ইকবাল ভাই, মেয়ে মানুষের হালচাল বুঝবো না? ইকবাল ভ্রু কুঁচকে বলল, তাহলে তোমার মারিয়ার মনে কি আছে সেসব বুঝছো না কেন? সাদিপের চটপটে অভিব্যক্তি মুছে গেল অচিরে। সে কি আসলে মারিয়াকে বুঝে না? আদৌ কি তাই? তার ম্যালেরিয়ার দু চোখ উপছানো প্রেম উচ্চাটন আবেগে ভরপুর হৃদয়টা যে তার সামনে খোলা বইয়ের মতো থাকে, যা অন্ধকারে মুখগহ্বরের ন্যায় পড়ে ফেলা যায়, কিন্তু মধ্যিখানে যে প্রাচুর্যের দেওয়াল, অর্থ বৃত্তের প্রখর বেদমান, এই সবই তো পায়ের শিকলের মতো বেঁধে রেখেছে তাকে। অদৃশ্য একটা বলবান হাত গলা টিপে নিষেধাজ্ঞা দিয়েছে, মনের কথা মুখে আনা বারণ। আচ্ছা, এই ধন সম্পদের তফাৎটাকে কেন এত বড় হতে হবে? মনের কাকুতি, বুকের ভেতরে চুরমার হওয়া শূন্যতা, ভেতরটা চিরে যাওয়া ভালোবাসা কি কখনো দাম নেই? পয়সার অবস্থানে নিচু হওয়া যদি অপরাধী হবে, তবে তো ভালোবাসার সময় মনটাকে সৃষ্টিকর্তা কয়েদ করেননি কেন? তার ভালোবাসার সামর্থ্যকে কেড়ে নিলেন না? ছেলেটার নড়চড় না দেখে গা ধরে জাকালো ইকবাল। কি ভাইয়া, কোথায় হারালে? না, কিছু না। পরপর উদাস চোখে বাহিরে চাইল সাদিফ। একটু হেসে বলল, ধূসর ভাই আমার এত বড় ক্ষতিটা কেন করলো বলুন তো ভাই? একদিন সাদরে বাসায় খাওয়াতে এনেছিলেন, সে আশাটাই আমার জন্য আজকাল হয়ে দাঁড়ালো। ইকবালও সমান মনোতাপটা নিয়ে বলল, শুধুই কি তোমার সাদিপ বাবু? পরিস্থিতি যা দেখছি, ধৈর্যটা বোধহয় উঠে পড়ে তোমার আমার দুজনের পেছনেই লেগেছে। নিজে ছাড় দিলেও ভয়ার্থ বিভ্রান্ত সুন্দরী বোনদের সৈন্য হিসেবে যুদ্ধে নামিয়ে ঘায়েল করেছে আমাদের। না হলে এই আমি কিনা 30 বছরে এসে একটা বাচ্চা মেয়ের প্রেমে হোঁচট খায়, রীতিমতো হৃদয়টা হাতের মুঠোয় নিয়ে নিল সে। আর আমি কি করছি? একটা ফাঁকা বুক নিয়ে হাই হাই করে মরছি। ভাগ্যিস তুমি দেখতে পাচ্ছ না, দেখলে নির্ঘাত হাসাহাসি করতে। আফটার অল ইটস মাই প্রেস্টিজ ইস্যু। সাদিব ভ্রুতে ভাঁজ ফেলে বলল, আমি সিরিয়াস ইকবাল ভাই, আর আপনি মজা করছেন। মজা? কে বলল তোমায়? এই হয়েছে জ্বালা, সবসময় হাসি ঠাট্টা করি বলে কেউ আমার কোনো কথাতেই সিরিয়াস নেয় না। দেখা গেল একদিন মুখে অক্সিজেন মাস্ক পরে আইসিইউতে শুয়ে থাকবো, মরমর অবস্থা হবে, তখনও বলবে ইকবাল ভাই মজা করবেন না তো? সাদিব দ্রৈব উঁচিয়ে বলল, এক সাক্ষাতে আপনার এই অবস্থা, তাহলে ভবিষ্যৎ কি করবেন? সে মহাচিন্তিত কণ্ঠে বলল, বুঝতে পারছি না, জটিল লাগছে সব। এত তাড়াতাড়ি আমার শক্ত মনটাকে নিয়ে গেল কি করে বলো তো? সাদিব সান্ত্বনা দেয়, ছাড়ুন তো, মন নিয়ে গেলে কি হবে? মাথা তো আর নেয়নি, শরীরের মধ্যে, এটাই আসল। যেই চোর মেয়ে, মাথা নিতে কতক্ষণ? দেখা যাবে আমি তার চোখে উপরে তাকিয়ে আছি, আর সে নিচ দিয়ে আমার মাথা নিয়ে ভেগে যাচ্ছে, তখন কি হবে? সাদিফের মন খারাপ আর টিকল না, শব্দ করে হেসে উঠল এবার। ধূসর হাজির হলো তখনই, পিঠের সাথে 2 হাত বেঁধে দাঁড়ালো সে। ওকে দেখে শশব্যস্ত হাত লুচানো থামিয়ে দিল দুজন। ইকবাল পরিস্থিতি ঘোরাতে টেনে টেনে বলল, তোমার বোঝ দিন দিন শুকিয়ে যাচ্ছে না সাদিফ? আহারে, রাজপুত্রের মতো ছেলেটা প্রেমের পিপাসায় পড়ে নারকেল গাছের মতো হয়ে যাচ্ছে। দেখো, তোর চিন্তায় তোর হাতে আমারও ঘুম হচ্ছে না যে ধূসর বিরক্ত হয়ে বলল, তোর কি আমাকে দেখলে এসব উদ্ভট কথা মাথায় আসে? ইকবাল আনন্দের সাথে স্বীকার করলো, তোকে না দেখলেও আসে। বাজে না বকে, মা খেতে ডাকছে, যা। তুই খাবি না? ও বলল, নিচে যাব, বাবা ফাইল পাঠিয়েছে রায়হানের কাছে, তোরা গিয়ে বস, আমি আসছি। সাদিফ কথাগুলো শুনেছে কিনা বোঝা যায়নি, তার নিশ্চল নয়ন ধূসরের তমাটে মুখে আটকে। এই পৃথিবীতে ওর দেখা সব থেকে সুখী মানব ধূসর। কি নেই? ক্ষমতা, টাকা পয়সা, বাবা মা, বোন নিয়ে একটি ভরা পরিবার, ঝুলি ভর্তি সফলতার গল্প, প্রতিটি
এক্সামে অনবদ্য রেজাল্ট। যে দেশে মানুষ ফর্সা চামড়াকে সৌন্দর্যের নিদর্শন বলে মানে, সেই দেশের ধূসরের বেলায় কত আশ্চর্য দেখেছে সাদিপ। কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় তার ধারে কাছে সংখ্যাতীত নারীর সমাগম ছিল। কত মেয়ে একটু মেশার জন্য উৎকুশ করেছে, এমনকি সাদিপের সাথে তার সখ্য দেখে ওর কাছেও চিঠিপত্র পাঠিয়েছে। কিন্তু এত কিছু থেকেও যাকে ভালোবেসে তাকে বলতে পারছে না। মেয়েটাকে প্রতিদিন চোখের সামনে রেখেও কি অসামান্য চমৎকার কৌশল! অথচ এর এক বিন্দু সৌভাগ্যও যদি সাদিপ পেত, দুনিয়া ভেঙেচুরে হলেও মারিয়াকে আয়ত্ত করতে গোটা জীবন বিছিয়ে দিত সে। রুবাইদার সঙ্গে হাত মিলিয়ে টেবিলে খাবার বাড়ছে পুষ্প। যতবার ও ডাইনিং রুমে আসছে, চোখের কানা দিয়ে মেপে নিচ্ছে ইকবাল, ততবার বক্ষপিঞ্জর সহ সমগ্র শরীর ভর্তি হচ্ছে শীতলতায়। আহা, আসল প্রেমে এত সুখ, এত আনন্দ! আগে জানলে জীবনের শুরুতেই প্রেমে পড়তো ইকবাল। অবশ্য তখন মাই লাভকে পাওয়া যেত কোথায়? ওই সময় খেতে বসলো ওরা। পুষ্প গ্লাসে জল ঢেলে ইকবালের সামনে দিয়ে রাখলো। তড়িৎ মনে মনে একখানা দৃঢ়প্রণ কষে ফেলল সে। আর যাই হোক, এমন পেলব হাত দিয়ে জল পাওয়ার ভাগ্য ও ছাড়বে না। বিলাপ করলো ভেতরে ভেতরে, ওরে ইকবাল, এই মেয়েকে বউ করতে না পারলে বেটা তোর ইহকাল ব্যর্থ। ধূসর এসে বসলো তার কিছু সময় বাদে। ইকবাল ঠিকঠাক হলো অমনি লুকিয়ে ফেললো পুষ্পের উপর ছুটতে থাকা এত সময়ের চোরা প্রেমিক সুবল নজর। হতচ্ছাড়া যা ধূর্ত, নিজেকে সাধু প্রমাণের প্রয়াসে ধূসরের দিকে আরেকটু এগিয়ে বসে ইকবাল। যে প্লেটে ভাত দিয়ে দিয়ে বলে, নে খা, বউটও তো নেই, তাই আমিই বেড়ে খাওয়াই। রুবাইদা হেসে বললেন, তা বন্ধুর জন্য একটা মেয়ে দেখলেই তো পারো ইকবাল, নিজেরও বিয়ে করছো না, বন্ধুর হয়েও উদ্যোগ নিচ্ছ না। কি ব্যাপার বলো তো, তোমাদের বিয়ে শাদী করবে না নাকি? ইকবাল আর চোখে একবার পুষ্পকে দেখে নেয়। একই সময় সেও তাকালো। চোখাচোখি হতে লজ্জায় চোখ নামালো নিচে। ও গলা ঝেড়ে বলল, না মানে আমি তো করতেই চাই আন্টি। আপনারা থাকতে নিজের জন্যে নিজে মেয়ে খুঁজলে কি ভালো দেখায় বলুন? আপনাদের গুরুজনদের ছায়া মাথার উপরে যতদিন থাকবে আমি এসব নিয়ে ভাববও না। সাদিপ ভাত মুখে তুলেছিল কেবল, কথা শুনে গিলতে ভুলে গেল। ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকলো ওর দিকে। এই মাঝ দুপুরে এমন ডাহা মিথ্যে কথা একটা মানুষ বলে কি করে? ইকবাল আবার বলল, এক কাজ করলে কেমন হয় আন্টি, আমার জন্য মেয়েটা বরং আপনিই দেখে ফেলুন, যদি আপনার চেনা জানা কেউ থাকে আর কি। রুবাইদা বললেন, আমি? কি যে বলো না তুমি! তোমরা হলে আজকালকার ছেলে, আমাদের সেকেলে মানুষদের পছন্দ কি তোমার মনে ধরবে বাবা? ইকবালের কণ্ঠ দিল, আলবাত ধরবে। আপনি আশেপাশে একটু খুঁজুন না আন্টি, আমার মনের মতো মেয়ে পাবেন। সাদিপের খাবার আর গলা দিয়ে নামে না, বিষমের মাত্রাও চড়া হয়ে আসছে। ইকবাল ভাই যার ভাইয়ের প্রেমে পড়েছে, আউডুবু খাচ্ছে, তাকেই কিনা বলে মেয়ে খুঁজে দিতে? আহা ভাই, জীবন মগ ডালে উঠতে হলে আপনার আশীর্বাদ যে একান্তই প্রয়োজন। এদিকে পুষ্প দিশেহারা, কুণ্ঠায় নিঃশেষ দাঁড়িয়ে থাকা, এক দু হাতে উসখুসে ভাব। ইকবাল প্রতি কথাতেই যে ইনিয়ে বিনিয়ে তাকে ইঙ্গিত করছে, বুঝতে ভুল নেই। এই লোকও তবে তাকে সমান পছন্দ করে। এবার তো আরও নিশ্চিত হয়ে গেল। কিন্তু বলছে না কেন? ও যে সারাটা দিন চোখের সামনে ইচ্ছে করে ঘুরঘুর করে বেরিয়েছে, তখন বলতে পারতো না নাকি? এও ধূসর ভাইয়ের ভয়ে এই চশমাওয়ালার মতন মুখে কুলুপ এঁটে থাকবে? ভাবতেই চক্ষু প্রকট করলো পুষ্প। না, এরকম হলে তো চলবে না চান্দু। মারিয়ার মতন ধৈর্য তার নেই। দরকার পড়লে বটি দেখিয়ে হুমকি দিয়ে বলবে প্রপোজ করবেটা খুন করব না হলে। রুবাইদা আতফুল্ল হয়ে বললেন, সত্যি ইকবাল, এই যুগে তোমার মতো ছেলে হয় না। এত করে বলছো যখন নিশ্চয়ই খুঁজবো। গদগদ ভঙ্গিতে হাসলো ইকবাল। সাদিপ ফোঁস করে শ্বাস ফেলে মাথা নাড়ালো দুদিকে। শুধু চুপচাপ খেয়ে যাচ্ছে ধূসর। বিয়ের মতো জরুরি কথাবার্তায় ছেলের অনাগ্রহ দেখে হতাশ হলেন রুবাইদা। খোঁচা মেরে বললেন, তা তোমার বন্ধুকে জিজ্ঞেস করো, সেও বাবা মায়ের উপর দায়িত্ব দেবে নাকি নিজেরটা নিজে খুঁজে নেবে?
ধূসর খাওয়া থামালো না, তাকালো না মুখ তুলে, শুধু বলল, এসবের মধ্যে আমাকে না টানলে ভালো হয়। এখানে টানাটানির কি হলো? তোর বয়স কত হয়েছে খেয়াল আছে? বিয়ে করবি না? মরার আগে বউ দেখবো না আমি? ইকবালও সুর টানলো, সেই তো, তুই আন্টিদের একমাত্র ছেলে ধূসর, তোর না একটা দায়িত্ব আছে, বিয়ে শাদী করবি না? পরপরই ফিসফিস করে বলল, আমার কি মনে হয় জানেন আন্টি, ধূসর চুপি চুপি কাউকে ঠিক করে রেখেছে, সময় হলেই আপনাদের সাথে বউটা ব্লাস্ট ঘটাবে, শুধু চমকে আপনারা ঝলসে না গেলেই হলো। ধূসর রেগে তাকাতেই বলল, দেখেছেন আন্টি, দেখেছেন কেমন করে তাকাচ্ছে, দেখেছেন? নির্ঘাত সত্যি বলে ফেলেছি, সাপের গায়ে খোঁচা লাগলে যেমন ফোঁস করে ওঠে, তেমন আপনার ছেলেও এখন তেমন করছে। দেখুন রুবাইদা, ওসবে কান দিলেন না। মনে পড়ে রয়েছে ইকবালের প্রথম কথায়, চোখ আকাশে নিয়ে বললেন, তুই কি সত্যি কাউকে ঠিক করে রেখেছিস ধূসর? রাখলে আমাদের বল, আমরা কি তেমন বাবা মা যে নিজেদের সিদ্ধান্ত সন্তানদের ওপর চাপিয়ে দেব? ইকবাল বিড়বিড় করে বলল, আপনার ছেলে যেই জিনিস সিদ্ধান্ত ওর ওপরে চাপে না আন্টি, ওর সিদ্ধান্তের ওপর চাপে। ধূসর ছোট করে বলল, এরকম কিছু না। ও গর্জে উঠল সহসা, তাহলে কেমন কিছু বল, কেমন কিছু? ধূসর চোখ রাঙানো, তুই মুখটা বন্ধ রাখবি? সে সময় বাড়িতে ঢুকলো মারিয়া, অনেকগুলো কণ্ঠ পেয়ে সোজা এ ঘরে এসে দাঁড়ালো, শান্ত মেজাজটা চটে গেল মুহূর্তে। সাদিফের গাল ভর্তি হাসি, কি সুন্দর বসে বসে মুরগির হাড় চিবুচ্ছে, অভিমানে জোয়ারের মতো নাক ফুলে ওঠে মেয়েটার। এই লোক আমাকে বলল ইকবাল ভাই আর্জেন্ট ডেকেছেন, মুখ দেখে মনে হলে যেন খুনোখুনি হয়েছে, অথচ এখানে এসে গিলছে, কি যত্ন নিয়ে দাঁতে কামড়ে মাংস ছড়াচ্ছে দেখো, মিথ্যেবাদী ভণ্ড। মারিয়ার মনটা ঝুপ করে খারাপ হয়, ক্রোধের আগুনে এক পলসা বৃষ্টি ডালার মতো কান্না এসে গলার কাছে বৃত্তের ন্যায় ঘুরে, চিকচিকে কোটর সমেত চেয়ে থেকে ভাবে, আপনি আমার সাথে থাকতে চান না বললেই হতো সাদিফ, অহেতুক অজুহাত দেখানোর তো দরকার ছিল না।